দেখতে পাচ্ছ? ওকে, দেখো প্রথমেরটা আজকে যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে আমাদের হলো চার্ট। ঠিক আছে, পেজ নাম্বার 297। দেখো কি বলেছে, এক্সেল ওয়ার্কশিটে বিভিন্ন ডেটাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে চার্ট বা গ্রাফ বলে। মানে আমাদের কোনো ডেটা রয়েছে, সেই ডেটাকে যখন আমরা কোনো একটা ছবির আকারে দেখব, সেটাই চার্ট বা গ্রাফ। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিলে ভালো মতন বুঝতে পারবা। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো ধরে নাও, যেমন খেলা যে হয়, খেলার ক্ষেত্রে কি হয়, মনে করো একটা ওভারে কতগুলা বল থাকে, একটা ওভারে থাকে হলো 6টা বল থাকে, রাইট? এবার মনে করো আমাদের এরকম একটা দাগ দেওয়া রয়েছে, মানে স্ট্রেট লাইন রয়েছে, দাগটা তেরাবোকা হয়ে গেল। তোমরা ভূগোলে পড়েছো, মানে ভূগোলের ক্ষেত্রে তোমরা পড়েছো মেবি এই ধরনের ইস্যুগুলো। যে ধরে নাও প্রথম বলে কত রান করলো, 1 রান করলো, ঠিক আছে? প্রথম বলে 1 রান করলো, তারপরে বলে ধরে নাও 4 রান করলো, হ্যাঁ, তারপরে বলটা ধরে নাও 0, ঠিক আছে? তারপরে বলে ধরে নাও 2 রান করলো, তারপরে বলে ধরে নাও 1 রান করলো, আর লাস্ট বলটাতে 6 রান করলো, হলো। এবার এটাকে যখন আমি চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ধরে নাও এই গ্রাফটা একটু উঁচু হবে, মনে করো এটাতে দাগ, এই দাগটা 1 রানের জন্য একটু উঁচু, 4 রানের জন্য একটু বেশি উঁচু, 0-র ক্ষেত্রে তো উঠবেই না, 2 রানের ক্ষেত্রে 1-এর থেকে বেশি কিন্তু আমাদের 4-এর থেকে কম, হলো। আচ্ছা, আবার আবার 1 রান করেছে, তাহলে আবার 1 রানের জন্য একটুখানি দাগটা উঠলো, আবার 6 রান করেছে, দাগটা বেশি উঠলো। এবার আমাদের যদি এই ডেটাটা নাও থাকে, জাস্ট এক্সাম্পল আমি যেটা বলছি, আমাদের যদি এই ডেটাটা নাও থাকে, তবু আমরা বুঝতে পারবো যে কোনটা কম বা কোনটা বেশি, রাইট? কোনটা কম বা কোনটা বেশি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে এইটাই যখন আমরা মানে কোনো ডেটাকে যখন কোনো ছবি ফরম্যাটে বা গ্রাফ ফরম্যাটে দেখবো, আমরা গ্রাফও শিখেছি ছোটবেলায়, অঙ্ক করেছি গ্রাফ, তাহলে সেটাই হচ্ছে আমাদের চার্ট বা গ্রাফ। বুঝতে অসুবিধা আছে কারো? বলো, মাইক খুলে বলো। ও আচ্ছা, বাকিদের? আচ্ছা আচ্ছা, এবার কি দেখো, এবার কি দেখো, চার্ট বা গ্রাফ আমরা বিভিন্ন ডেটার উপর করতে পারি। যে উদাহরণগুলো বলেছে সেগুলো হচ্ছে শেয়ার বাজারের সূচকের ওঠানামা, যেটাকে আমরা ইংলিশে বলি হয় সেন্সেক্স, কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট বিশ্লেষণ, কোনো কোম্পানির বাৎসরিক লাভ ক্ষতির হিসাব, ক্রিকেটের খেলার রান, যেটা একটু আগে বললাম, বোলিং পারফরমেন্স ইত্যাদি বিভিন্ন তথ্যকে চার্ট বা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। ধরুন একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝাচ্ছি, ধরুন আমি জানতে চাইছি কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলে এই বছর রেজাল্ট কীরকম হয়েছে, তাহলে ডেটাটাকে যখন আমি গ্রাফের মধ্যে ফেলিয়ে দেবো, তাহলে আমি খুব সহজেই দেখতে পারবো যে আমরা গোটা গ্রাফটা দেখলেই বুঝতে পারবো যে রেজাল্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। বা আমরা স্পেসিফিক কোনো মানে স্পেসিফিক সব সাবজেক্টের উপর দেখবো যে কোন সাবজেক্টে নাম্বারটা ভালো হয়েছে, কোন সাবজেক্টের নাম্বারটা খারাপ হয়েছে, সেটাও কিন্তু আমরা চার্ট বা গ্রাফের সাহায্যে একবারে মানে সমস্ত ডেটা দেখতে হবে না, একটা হলো বেসিক আইডিয়া আমরা নিয়ে নিতে পারি চার্ট বা গ্রাফের সাহায্যে। ওকে, এবার দেখো এক্সেল 2007-এ চার্ট বা গ্রাফ তৈরি করার একাধিক পদ্ধতি রয়েছে। এর মধ্যে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার গ্রাফ, আর একটা চার্ট রয়েছে যার নাম হচ্ছে এরিয়া চার্ট। তোমরা হলো লিখে রাখো, পরীক্ষায় কোশ্চেন আছে 5 ধরনের চার্টের নাম লিখো, তখন বলবা কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার গ্রাফ, আর হলো এরিয়া চার্ট। এরিয়া চার্টটা মনে হয় বইয়ে নেই, সেজন্য এরিয়া চার্টটা লিখে রাখো। ওকে, হয়েছে? ওকে, এবার দেখো
কি বলেছে, চার্ট আমরা কিভাবে তৈরি করতে পারি তার এখানে স্টেপ বলেছে। স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, স্টেপগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদের ডেটার উপর, মানে নির্দিষ্ট ডেটা রয়েছে তার উপর ভিত্তি করে একটা চার্ট তৈরি করতে পারি। তো ডেটাটাকে আমি এখানে আগে পুট আপ করে নিই, ডেটাটাকে আমি এক্সেলে আগে পুট আপ করে নিই, তারপর তোমাদেরকে আমি বলছি। প্রথমটা রয়েছে নেম রয়েছে, তারপরটা রয়েছে মার্কস। আমি বড় করছি একটু, দাঁড়াও আমি আগে ডেটাগুলোকে লিখে নিই। দেখা যাচ্ছে? ওকে, এবার দেখো আমাদের ধরে নাও প্রথমেটা রয়েছে অঙ্কিত দাস, আমি এখানে শর্টে লিখে দিচ্ছি এ দাস। তারপরেরটা রয়েছে বি বি শীল। তারপরেরটা রয়েছে কে পাল। তারপরেরটা রয়েছে ইউ মাইতি, কোনো এম আই টি মাইতি। তারপরটা রয়েছে এস দাস। এবার ধরে নাও মার্কস দেওয়া রয়েছে কিছু 344, 346, তারপরেরটা 367, তারপরেরটা 321, তারপরেরটা 350। এটা মনে করো আমাদের ডেটা রয়েছে, এর উপর ভিত্তি করে আমরা কি বানাবো, চার্ট বানাবো বা গ্রাফ বানাবো। ঠিক আছে, তো দেখো প্রথমে আগে আমরা উপরে চলে যাই। তো কি বলছে, যে ডেটা রেঞ্জ এর উপর ভিত্তি করে কলাম চার্ট তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা কি জানছি, কলাম চার্ট। একটা বেসিক জিনিস জেনে রাখো, সমস্ত চার্ট তৈরি করার পদ্ধতি হুবাহু সেম, শুধু মাত্র চার্টের নামগুলো ভিন্ন ভিন্ন। তো দেখো, যে ডেটা রেঞ্জের উপর ভিত্তি করে কলাম চার্ট তৈরি করতে হবে, ওয়ার্কশিট থেকে সেই ডেটা রেঞ্জটি সিলেক্ট করতে হবে। তার মানে কি, আমাদের এই টোটাল ডেটা রেঞ্জটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেল। এবার কি বলেছে, এরপর ইনসার্ট রিবনে চার্টস কমান্ড গ্রুপের কলাম বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ইনসার্ট রিবনের চার্টস কমান্ড গ্রুপের আমাদের কলাম ড্রপ ডাউন বক্সে ক্লিক করতে হবে। হলো, এরপরে কি বলেছে দেখো, চার্টের লেআউটের চিত্র সহ তালিকা প্রদর্শিত হবে, যেমন 2D কলাম, 3D কলাম, সিলিন্ডার, কন, পিরামিড ইত্যাদি। তার মানে কি, এগুলো হচ্ছে চার্টের নাম। ভালো মতন মন দিয়ে শুনো, এই জায়গাটা নোট ডাউন করে নাও বা দাগিয়ে নাও, যে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কয়েকটি কলাম চার্টের নাম লিখো, বা অপশন মানে এমসিকিউ কোশ্চেনের মধ্যে আসতে পারে এটি কোন চার্টের অংশ, তখন বলতে হবে এটা হচ্ছে কলাম চার্টের অংশ। বুঝতে পারলা? হলো, কি বলছে, এরপর সিলেক্ট করা ডেটা রেঞ্জের উপর ভিত্তি করে কলাম চার্টটি ওয়ার্কশিটে প্রদর্শিত হবে। তার মানে কি, তার মানে হচ্ছে যখন কলাম চার্টের উপর ড্রপডাউন বক্সে ক্লিক করব, প্রাপ্ত তালিকা থেকে আমরা যেটার উপর ক্লিক করব, তারপরে আমাদের চার্টটা দেখো এখানে প্রদর্শিত হচ্ছে। এবার চার্টটা আমাদের অনেক বড় এখানে দেখতে লাগছে, বা এটাকে আমরা ঠিকও করতে পারি, তাতে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। এটাকে ছোট করে নিই, জুম আউট করে নিই আমি একটু। এবার দেখো, এটাকে আমরা মুভও করাতে পারি, এই দেখো এইভাবে মুভও করাতে পারি, এইভাবে চাইলে আমরা ছোটও করতে পারি। হলো, আমাদের যেখানে খুশি নিয়ে যেতে পারি এবং বড় করে সেটাকে দেখতে পারি। এবার দেখো, যেহেতু এটা 3D চার্ট, দেখো আমরা দেখলেও বুঝতে পারবো যে, একটু উঠাই এখানে, যে 344 কম, সেজন্য দেখো এটা একটু নিচে, বা আমরা এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলেও দেখতে পাচ্ছি 346 একটু বেশি, দেখে মনে হচ্ছে একই কিন্তু ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, তারপর 367 একটু বেশি, জন্য এটা লম্বা একটু বেশি, এইভাবে কিন্তু তৈরি করা রয়েছে। বুঝতে পারলা? তাহলে কি, আমি আবার বলছি, যদি লিখতে হয় কি করে লিখবা, প্রথমে আমাদের নির্দিষ্ট ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে, এরপর ইনসার্ট রিবনের চার্টস কমান্ড গ্রুপের কলাম ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আমাদের প্রাপ্ত তালিকা থেকে 2D কলামের উপর আমরা ক্লিক করলাম, বা 3D কলামের উপর ক্লিক করলাম, বা সিলিন্ডারের উপর ক্লিক করলাম, যেটা খুশি সেটার উপর আমরা ক্লিক করলাম। এরপর আমাদের সামনে চার্টটি প্রদর্শিত হবে। হয়ে গেল, বুঝতে পারছো? যদি আমি এখানে লাগিয়ে বড় করে দিই, আমরা বড়ও করতে পারবো, মুভও করাতে পারবো, যেটা খুশি আমরা করাতে পারবো। ক্লিয়ার? বলো। তাহলে এটা হলো আমাদের কোন চার্ট, এটা হলো আমাদের কলাম চার্ট। সেম একইভাবে কোনো পার্থক্যই নেই।
এটা যদি কলাম চার্ট হয়ে যায়, দেখো কলাম চার্টের যেগুলো নামগুলো সেগুলো তোমাদের কয়েকটা দেখতে হবে কলাম চার্টে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, কলাম চার্টের ভিতরেও যখন আমরা কলাম চার্ট তৈরি করছি কিনা, কলাম চার্টের ভিতরে এদের নাম রয়েছে। যে মনে করো এটার একটা নাম রয়েছে আলাদা, হ্যাঁ, ক্লাস্টার কলাম, তারপর এটা হচ্ছে স্ট্যাক কলাম। তো এইভাবে কয়েকটা নাম মুখস্থ করতে হবে, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। সবগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, একটা কিংবা দুটা বা তিনটা ম্যাক্সিমাম মুখস্থ করলেই চলবে। হলো, এরপরটা হচ্ছে লাইন চার্ট। এবার একটা ছোট্ট জিনিস বলি, দেখো যে আমাদের চার্ট বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে। এবার আমাদের কোন ডেটার উপর কোন চার্ট ব্যবহার আমরা করতে পারবো সেটা আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। তোমরা দেখেছো যখন ভূগোল পড়েছো তোমরা দেখেছো যে যখন কি বলবো ওটাকে, যে কোনো নদীর ক্ষয়কার্য হচ্ছে, হ্যাঁ, বা কোনো জায়গার বৃষ্টিপাত দেখাচ্ছে, তখন কিন্তু আমাদের লাইন চার্টটা খুব ভালোভাবে আমরা কোনো জিনিসকে ডিফারেন্সিয়েট করতে পারি লাইন চার্টের সাহায্যে, ঠিক আছে। কিন্তু সমস্ত ডেটার উপর কিন্তু এটা খাটবে না, ঠিক আছে। যেমন এখানে একটা ডেটা দিয়েছে যেটা হচ্ছে প্রোডাক্ট নেম রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, রেট রয়েছে, প্রাইস রয়েছে। তো আমরা এটার উপর করে দেখব, চলো। ধরো না এটার উপর যদি আমি লাইন চার্ট তৈরি করি কিনা, দেখো কোনো মিনিং দাঁড়াবে না। দেখো চলে তো আসলো কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না, কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছি না। তাহলে আমাদের ডেটার উপর ভিত্তি করেও কিন্তু চার্টটা চুজ করার একটা ইম্পর্টেন্সই রয়েছে। বুঝতে পারলা? বুঝতে পেরেছো? বলো, মাইক খোলো। কারো কোনো ডাউট আছে থাকলে বলবা। আচ্ছা, ওকে। এবার কি আমাদের রয়েছে কি চার্ট বললাম যেন, তোমাদের হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টে প্রথমে রয়েছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তারপরটা রয়েছে হচ্ছে QUNTY কোয়ান্টিটি, তারপরটা হচ্ছে রেট, তারপরটা হচ্ছে প্রাইস। এই যে এর আগের দিন তোমাদেরকে বলছিলাম না, এর আগের দিন মনে করে দেখো একটা টুলের নাম যেটা হচ্ছে কপি করতে পারে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, ঠিক আছে। এটা দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের তার ফরম্যাটটা কপি হয়ে যাবে। এর আগের দিনটা বলছিলাম, কোনো একটা টপিক নিয়ে আলোচনা ছিল, সেই সময় এই টপিকটা উঠেছিল। যাই হোক, তাহলে এখানে প্রোডাক্ট নেম প্রথমেরটা কি রয়েছে, হার্ড ডিস্ক, তারপরে কি রয়েছে ফ্লপি ডিস্ক, ডিভিডি রাইটার, ফ্লপি ডিস্ক, ডিভিডি, ডিভিডি রাইটার, তারপরেটা রয়েছে মনিটর, তারপরটা রয়েছে মাউস, তারপরটা হচ্ছে সাউন্ড বক্স। কোয়ান্টিটি 2 4 5 3 4 2, রেট 3000 3200 4500 1 2 12000 1400 2000। হলো, তাহলে প্রাইস আমরা বের করতে পারবো খুব সহজ। এটাকে চুজ করব গুণ, এটাকে চুজ করব, প্রাইস বেরিয়ে গেল, আমার প্রাইস বের হয়ে গেল। এবার এই ডেটার উপর ভিত্তি করে আমরা কি করব, লাইন চার্ট তৈরি করব। তাহলে কি করব, ডেটাটাকে সিলেক্ট করব। দেখো তোমরা বইটাকে ফলো করো, দেখো এরকমই রয়েছে। ডেটা সিলেক্ট করার পর ইনসার্ট রিবনের চার্টস কমান্ড গ্রুপের লাইন চার্ট ড্রপডাউন বক্সে ক্লিক করব। প্রাপ্ত তালিকা থেকে আমাদের নির্দিষ্ট চার্টটি চুজ করতে হবে। তার ফলে আমাদের ওয়ার্কশিটের মধ্যে চার্টটি প্রদর্শিত হবে। দেখো এখানে কিন্তু আমাদের ডেটাটার উপর ভিত্তি করে কিন্তু এই চার্টটা কিন্তু চলে এসেছে। দেখো এবার আমি তোমাদেরকে ওই জিনিসটাকে বোঝাচ্ছি। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ তো, দেখো আমাদের একটা হচ্ছে এইখানে কি ডেটা রেঞ্জ দেওয়া রয়েছে, হ্যাঁ, 60,000 50,000 40,000 30,000 20,000 10,000 একটা ডেটা রেঞ্জ দেওয়া রয়েছে। এখানে এই জিনিসটা মানে এটা একটা, দেখো এটাকে বলা হয় লিজেন্ড বলা হয়। আমরা পরে জানবো লিজেন্ড কি, যে এটাতে ইন্টিগ্রেট করছে যে এটা কোনটা। তাহলে
এটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে প্রাইস। এই যে প্রাইসটা দামটা আস্তে আস্তে উঠেছিল, উঠার পরে আবার দামটা কমেছে, মানে আমাদের যা প্রাইস ছিল যে সেই অনুযায়ী দামটা উঠেছিল কমেছে। রেট, তাহলে রেটটাকে আমরা আইডেন্টিফিকেশন করছি কি, চারকোনা বক্স দিয়ে, আর কোয়ান্টিটিকে আইডেন্টিফিকেশন করছি আমাদের হচ্ছে কি দিয়ে, কোয়ান্টিটিকে আমরা নীল রঙের চিহ্ন দিয়ে। তবু আমি বলবো যে এই ডেটার উপর ভিত্তি করে না লাইন চার্টটা খুব পারফেক্ট কাজ করছে না। কারণ কি, এটা দেখে খুব একটা আমাদের ক্ল্যারিফাই হবে না যে জিনিসটার কি হলো। ঠিক আছে, বুঝতে পারলাম যে এখানে বই একটা এক্সাম্পল দিয়েছে, এই ডেটার উপর ভিত্তি করে লাইন চার্ট তৈরি করো, সেটা আমরা তৈরি করে দিলাম, আমাদের কাজ হয়ে গেল। কিন্তু আমাদের এটার ক্ষেত্রে আমাদের ধরে নাও যদি এরকম হতো যে কোথাকার ভূমিরূপ কি রকম তার ডেটা রয়েছে, বা কোথাকার বৃষ্টিপাত কি রকম, তখন লাইন চার্টটা খুব ভালো মতন আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারতাম। মানে এগুলো হচ্ছে বেশিরভাগ আমাদের রিসার্চ পারপাসে, কোনো ডেটাকে রিপ্রেজেন্টেশন পারপাসে ব্যবহার করা হয়। বুঝতে পারলাম? তোমাদের পরীক্ষায় কি আসবে? তোমাদের পরীক্ষায় একটা জিনিসই আসবে, বলবে যে লাইন চার্ট তৈরি করার পদ্ধতি লিখো। এই তো, সবগুলো পদ্ধতি একই, কোনো পার্থক্যই নেই, সবগুলো ক্ষেত্রে সেম। দেখো পাই চার্টের ক্ষেত্রেও সেম রয়েছে। পাই চার্টের ক্ষেত্রে দেখো আগে ডেটার উপর ভিত্তি করে পাই চার্ট তৈরি করতে বলেছে। দেখো ওই নিয়ম রয়েছে, মার্কস রয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের বলেছে পাই চার্ট তৈরি করো। সেম ইনসার্ট রিমুভ চার্টস কমান্ড গ্রুপে পাই চার্ট ড্রপ ডাউন বক্সে ক্লিক করব, এখান থেকে আমাদের যে কোনো একটি চার্টের মধ্যে ক্লিক করব, তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি। দেখো এই চার্টটা আবার খুব ভালো, যে এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কার ডেটা কীরকম। এই কালার দিয়ে বুঝতে পারবো কোনটা বড়, তাহলে সেই বেশি নাম্বার পেয়েছে। কালার দিয়ে বুঝতে পারবো যার নাম্বারটা কম তার এরিয়াটা কম। কিন্তু সব থেকে বেটার হচ্ছে আমাদের হচ্ছে বার চার্ট, তাতে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনটা কীরকম। বুঝতে পারলাম? আমরা কালার চেঞ্জও করতে পারবো, আমাদের যেটা খুশি আমরা এখান থেকে মানে চেঞ্জ করতেই পারবো, তাতে কোনো অসুবিধা নেই। বলো কোথাও অসুবিধা? বুঝতে পারছো? ওকে, ধরুন আমি অন্য নিব, তাহলে দেখো এখানে আমাদের ডেটাটাকেও মানে অন্য টাইপেরও রিপ্রেজেন্ট করাতে পারি। তো আমাদের ডেটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা সমস্ত কিছু শো করাতে পারি। যেমন দেখো এখানেও এস দাস কত পেয়েছে ডিরেক্ট শো হয়ে যাচ্ছে, এ দাস কত পেয়েছে শো হয়ে যাচ্ছে, তার উপর ভিত্তি করে সমস্ত কালারগুলো রিপ্রেজেন্ট হচ্ছে। হলো, এরপর বাট তোমার হচ্ছে প্রথমেরটা আমরা দেখলাম হচ্ছে কি চার্ট, কলাম চার্ট। কলাম চার্টের মতনই আমাদের হচ্ছে বার গ্রাফ। বার গ্রাফটা মানে কলাম চার্টটা তো লম্বা লম্বি ছিল, আর বার গ্রাফটা হচ্ছে সাইডে মানে রো ওয়াইজ টাইপের। তাহলে আমরা কলামটা দেখব কিভাবে হচ্ছে। সেম ডেটাটাকে সিলেক্ট করব, তারপরে ইনসার্ট রিবনের আমাদের হচ্ছে বার চার্টস কমান্ড গ্রুপের বার ড্রপডাউন বক্সে ক্লিক করব, আমাদের যেটা নিব তার উপর ক্লিক করব। দেখো তার উপর ভিত্তি করে আমাদের কি চলে আসলো, তার উপর ভিত্তি করে আমাদের এই বার গ্রাফটা চলে আসলো। হলো, তাহলে এইটা দেখে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো যে কে কত নাম্বার পেয়েছে। তবে এটা খুব একটা মানে সুইটেবল হলো না, আমি তোমাকে অন্য নিয়ে দেখাচ্ছি একটা। চেঞ্জ চার্ট টাইপ আমাদের ধরে নাও এটা নেব। এবার দেখো এটাতে আমরা খুব ভালো মতন বুঝতে পারছি যে এস দাস দেখো এইটা বড় একটু, তার মানে এটা কম পেয়েছে। আবার এর মধ্যে মাউস পয়েন্টার নিয়ে গেল দেখিয়ে দিবে যে কে সে কত পেয়েছে, তার নাম কি। হ্যাঁ, তো এইভাবে আমরা খুব সহজে আইডেন্টিফিকেশন করতে পারবো যে বার গ্রাফ কোনটা, বার গ্রাফের রিপ্রেজেন্টেশন কি রয়েছে। বোঝা গেল? তাহলে চার্টের গল্প মোটামুটি আমাদের শেষ। মানে এই সমস্ত চার্টগুলোই রয়েছে। পরীক্ষায় কি আসবে একদম বলে দিচ্ছি, যদি চার্ট আসে তাহলে এটাই আসবে যে এই চার্ট তৈরি করার পদ্ধতিটি লিখো। আমরা কোশ্চেন যখন সলভ করব তোমাদেরকে আমি বলবো যে যখন কোশ্চেন ব্যাংকটা দেখবা কি না, আজকে হোক কালকে হোক, মানে রোববারে পড়া যেহেতু আছে, রোববারের পড়ার আগে অন্তত কোশ্চেন ব্যাংকে দেখবা যে চার্ট নিয়ে কোনো কোনো কি কি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোকে পারলে তোমরা সলভ করবা, যেটা না পারবা সেটা আমি রোববারে করিয়ে দেবো। ওকে, আচ্ছা এবার আচ্ছা এবার কিছু জিনিস পড়তে হবে, সেই পড়াটা হলো বলছি। কত পৃষ্ঠায় চলে আসবে তোমরা? চলে আসো তোমরা এই যে চার্টের বিভিন্ন অংশ, পেজ নাম্বার 302।
এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, তো সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। কি বলছে, কোনো চার্ট তৈরি করার পর ওয়ার্কশিটে চার্টের মধ্যে বিভিন্ন অংশগুলি বিভিন্ন কালার ইফেক্ট দ্বারা চার্টটিকে সুন্দরভাবে সুসজ্জিত করা যায়। তাই একটি চার্টের বিভিন্ন অংশগুলি সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যিক। চার্টের ধরনের উপর নির্ভর করে চার্টের অংশগুলি ভিন্ন ভিন্ন হয়। যেমন লাইন চার্টের ক্ষেত্রে যে অংশগুলি থাকবে, পাই চার্ট বা বার গ্রাফের ক্ষেত্রে সেই অংশগুলি আলাদা হতে পারে, তবে প্রত্যেকটি চার্টের বেশ কয়েকটি অংশ এক থাকে। ঠিক আছে, নিচে তা বলা হলো, মানে যেগুলা হলো এক অংশ রয়েছে সেগুলাই শুধু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। যেমন হচ্ছে চার্ট এরিয়া, যেমন কি বলছে, চার্টের চারদিকে যে চৌকো বক্স অংশটি থাকে যার উপর চার্টটি অবস্থান করে তাকে চার্ট এরিয়া বলছে। তার মানে কি, কোনটা চার্ট এরিয়া, এই দেখো বলে দিয়েছি চার্ট এরিয়া কোনটা, এটা মানে এই গোটা টোটাল বক্সটা কি চার্ট এরিয়া, যেখানে আমাদের টোটাল চার্টটা থাকছে সেটা হচ্ছে কি এরিয়া, চার্ট এরিয়া। আমাদের ক্ষেত্রে কি এই ফাঁকা গোটা জায়গাটা হচ্ছে কি চার্ট এরিয়া। দেখো যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন অটোমেটিক দেখো এখানে শো হচ্ছে চার্ট এরিয়া, দেখতে পাচ্ছ তো, দেখো মাউসের মধ্যে দেখো দেখা যাচ্ছে চার্ট এরিয়া। ওকে, তাহলে এটা একটা পড়তে হবে, চার্ট এরিয়া কাকে বলে হলো। আচ্ছা, চার্ট এরিয়ার পরে কি রয়েছে, চার্ট টাইটেল। প্রত্যেক চার্টের একটি শিরোনাম বা টাইটেল থাকে। এখানে প্রদর্শিত চার্টে মার্কস হলো চার্টের টাইটেল, কারণ মার্কসের উপর ভিত্তি করে চার্টটি তৈরি করা হয়েছে। তাহলে দেখো এখানে মার্কস হলো টাইটেল, আর আমাদের এখানে মনে হয় টাইটেল, আচ্ছা আমাদের এখানেও মার্কস হলো টাইটেল, এটা হচ্ছে চার্ট টাইটেল, যার উপর ভিত্তি করে আমাদের চার্টটা তৈরি করা হয়েছে, মানে যেটা হচ্ছে মেন বিষয়বস্তু। ওকে, তাহলে এটা হচ্ছে চার্ট টাইটেল। আচ্ছা, তারপরটা কি হচ্ছে, লিজেন্ড। বলেছিলাম যে একটু আগে লিজেন্ড, মনে রাখবা লিজেন্ড কাছাকাছি ওয়ার্ড। ডেটা সিরিজের ভিত্তিতে প্রণীত বিভিন্ন ধরনের গ্রাফের ডেটা মার্কার কোনটি ডেটার প্রতীক চিহ্ন বহন করছে তার পরিচিতমূলক অংশটি হচ্ছে লিজেন্ড। দেখো একদম সহজ কথায় বললে, মানে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা দিয়ে আইডেন্টিফিকেশন করা হচ্ছে সেটা হচ্ছে লিজেন্ড। মানে কি, এই যে দেখো মার্কসটা আমাদের মেন বিষয়বস্তু, সেটাই হচ্ছে লিজেন্ড। কালার দেখে আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি। দেখো এখানে দেখো কালারটা আলাদা, তাহলে এই কালার দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে লিজেন্ড, যেটা গোটা চার্টের গ্রাফটাকে বর্ণিত করছে। এটার কালার ভিন্ন ভিন্ন, এক এক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতেই পারে, তার উপর ভিত্তি করেও আমরা লিজেন্ডটাকে বুঝতে পারবো। এটা বুঝতে পারলে লিজেন্ডটা কি, লিজেন্ডটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যার দ্বারা আমরা গোটা চার্টের বিষয়বস্তুর যেটা মূল অংশ রয়েছে সেটাকে আমরা ডেসক্রাইব করছি বা বর্ণিত করছি। ওকে, আচ্ছা এরপরে না বুঝতে পারলে কিন্তু বলবা, হ্যাঁ শুধু মানে কথা না বললে হবে না কিন্তু, হ্যাঁ না বুঝতে পারলে অবশ্যই বলতে হবে। এরপরটা কি হচ্ছে, প্লট এরিয়া। চার্ট এরিয়ার ভিতরে, মানে এই যেটা চার্ট এরিয়া তার ভিতরে যে অংশটি মূল চার্টটি থাকে তাকে প্লট এরিয়া বলে। তার মানে এই যে গোটা যে চার্টটা রয়েছে এটা তো চার্ট এরিয়া, এই যে চার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি প্লট এরিয়া। দাঁড়াও এখানেও দাগ দেওয়া রয়েছে প্লট এরিয়া, মেবি এই দেখো, এই যে দেখো যেখানে আমাদের চার্টটা রয়েছে সেটা হচ্ছে প্লট এরিয়া। তার মানে কি, এই দেখো এগুলা হলো, এই সমস্ত জায়গাগুলো হলো প্লট এরিয়া, যেখানে আমাদের মূল চার্টটা রয়েছে সেগুলো হচ্ছে প্লট এরিয়া। এটা হচ্ছে চার্ট এরিয়া, আর যার ভিতরে আমাদের চার্টটা রয়েছে সেটা হচ্ছে প্লট এরিয়া। বোঝা গেল? বোঝা গেল? আর এখানে দেখো এটা হচ্ছে লিজেন্ড, যেটা কি করছে আমাদের বিভিন্ন কালার দ্বারা, বিভিন্ন চিহ্ন দ্বারা বিভিন্ন জিনিসকে আইডেন্টিফিকেশন করতে সাহায্য করছে, সেটা হচ্ছে লিজেন্ড। হলো ক্লিয়ার? আচ্ছা এবার আমার কাছে আর এখানে ছবি তোলা নাই, আমি তোমাদের কিছু জিনিস বলছি, তোমরা সেটাকে একটু নোট ডাউন করো। পেজ নাম্বার 305 পেজে আসো, এসেছো? দেখো এমএস এক্সেল ফাইল, যে ফাইল এক্সটেনশন, ফাইল ওপেন, ফাইল ক্রিয়েট, ফাইল সেভ অ্যাজ, ফাইল সেভ, ফাইল প্রিন্ট, ফাইল অর ওয়ার্কশিট ক্লোজ, এক্সিট এমএস এক্সেল, তাহলে এগুলো হলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, তোমরা এই শর্টকাট কিগুলো প্রত্যেকের জন্য বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কপি পেস্ট এগুলো জানো। তারপর হচ্ছে সেল ফরম্যাট, জেনারেলের ক্ষেত্রে কি ফরম্যাট, নাম্বারের ক্ষেত্রে কি ফরম্যাট, কারেন্সির ক্ষেত্রে কি ফরম্যাট, ডেটের ক্ষেত্রে কি ফরম্যাট, টাইপের ক্ষেত্রে পার্সেন্টেজ, সাইন্টিফিক টেক্সট, এই ফরম্যাটগুলো পড়তে হবে। ঠিক আছে, পিছনের পেজে আসো। দেখো পিছনের পেজে
দেখো খুব ভালো মতন এখানে ডেসক্রাইব করা রয়েছে এমএস এক্সেল ফাংশন 306 নাম্বার পেজে, যে টেক্সট ফাংশন কোনগুলো, ডেট অ্যান্ড টাইম ফাংশন কোনগুলো, ম্যাথামেটিক্যাল ফাংশন কোনগুলো, সায়েন্টিফিক ফাংশন কোনগুলো, এটাও পড়া থাকছে। ওকে, তারপরে দেখো সেল রেফারেন্স আমরা পড়েছি, সেল রেফারেন্স তিন প্রকার, রিলেটিভ, অ্যাবসোলিউট, মিক্সড, এটাও পড়া থাকছে। এমএস এক্সেল এর চার্ট কত প্রকার সেটাও পড়া থাকছে। আর স্পেশাল কিছু ফরম্যাট, এটা লাগবে না আমাদের, হলো। শুধু জাস্ট এখান থেকে স্পেলিং চেক মাথায় রাখবে, স্পেল চেকটা হচ্ছে F7 দিয়ে হয়, মানে স্পেলিং যদি ভুল থাকে সেটা হচ্ছে আমরা F7 ব্যবহার করে সেটাকে ঠিক করতে পারি, বা তার বানানটা কি রয়েছে সেটা আমরা জানতে পারি। হলো, বোঝা গেল?